সুনির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আসন্ন নির্বাচনকে ঘিরে দল গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ভোটারদের দরজায় কড়া নাড়ার আগেই তৃণমূলের সাংগঠনিক ভিত মজবুত করতে মনোযোগী সবাই। একদিকে প্রার্থী বাছাই, অন্যদিকে জোটের সমীকরণ, সব মিলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বাস্তবতায় আমাদের এখন প্রকাশ নাম দিয়েছি মাঠের গোছগাছ। কথা বলতে আমাদের অতিথি হয়েছেন আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সঙ্গে আরও আছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি। সঙ্গে আরও আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই আব্দুস সালাম আপনার কাছে জানতে চাইব যে কয়েক দফা ভোটারবিহীন নির্বাচন, আপনারা অনেক ক্ষেত্রে মাঠে যেতে পারেননি বা কোনো কোনো জায়গাতে মাঠের নিয়ন্ত্রণ হয়তো বা হারিয়ে গেছে। জুলাই পরবর্তীতে আপনারা ঘটা করে আবার যেতে পারছেন। এই 6 মাসে মাঠের কন্ট্রোল কতটা ফেরানো গেল আপনাদের দলের পক্ষে? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। দীর্ঘ 15 বছর বা 17 বছর হবে যে যাবৎ এই দেশের মানুষ একটা ভোটের জন্য অপেক্ষা করছে। ভোট দিয়ে তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে, যারা সরকার পরিচালনা করবে। সে কাজে একটা আকাঙ্ক্ষা তো একটা জাতিগতভাবে আছেই দীর্ঘদিন ধরে। আর বিএনপির কথা যদি বলেন, বিএনপি তো একটা রাজনৈতিক দল হিসাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে আমাদের সংগঠন যেভাবে আছে, আমাদের সংগঠনের ক্যান্ডিডেট তো কোনো সমস্যার কোনো কারণ নাই। তবে আমাদের বিষয়টা হলো, যেটা আমরা বারবার বলতেছি, যে একটাই কথা, যে দেশটাকে তো রসাতলে ঠেলে দিয়ে গেছে ফ্যাসিবাদ। সমাজের বা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই ধ্বংস করে ফেলেছে। তাই কাজে এই ভঙ্গুর এই রাষ্ট্রটাকে বা রাষ্ট্র ব্যবস্থাটাকে যদি গড়ে তুলতে হয়, তাহলে শুধুমাত্র একক বিএনপির এটা কোনো ব্যাপার না, যেটা আমরা আন্দোলনের সময় বলেছি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবও বলেছেন, যে আমরা মনে করি যে আজকে এটাকে গড়ে তুলতে হলে যে জাতীয় ঐক্য আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এই জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। এবং জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে পারলেই আজকে দেশবাসী যে আশা নিয়ে অপেক্ষা করছে, যে আগামী নির্বাচন আসলে একটা দেশের যে পরিবর্তনটা হবে বা তাদের যে চাওয়া পাওয়ার, সেটা হিসাব নিকাশ সমীকরণ তারা যারা করছে, তখনই সেটা সম্ভব হবে যদি আমরা সবাই একসাথে আমরা সেই পর্যন্ত যেতে পারি। এবং আমরা সেটাই চাই, যে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে যে শক্তি গড়ে উঠেছে, নির্বাচনের মধ্যে দিয়ে যেটা আসবে, পরবর্তী পর্যায়ে সরকার পরিচালনা, যাতে আমরা সমভাবে সেটা কাজ করতে পারি। কারণ এই ফ্যাসিবাদ তো পুরোপুরি এখনও ধ্বংস হয় নাই। ফ্যাসিবাদের অবশিষ্ট তো দেশে রয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে। কারণ আমরা দেখছি যে পরাজিত ফ্যাসিবাদ নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন, এবং সেখানে আজকে যাদের শক্তিতে বলীয়ান হয়ে এই দেশের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল, তাদের কোলেই তো তিনি আছেন। কাজে সেখান থেকে ষড়যন্ত্র যেহেতু আছে, সে কাজে সব কিছু ভেদ করে আমরা বিশ্বাস করি যে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জনগণ অবশ্যই ভালো রায় দিবে এবং সেটাকে একত্রিত করে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে জানবো যে আপনারাও তৃণমূলে আপনাদের অবস্থান কেমন, এই 6 মাসে কতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছেন? একটি বিষয় বাংলাদেশ জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের পক্ষে আসলে বলা হয় যে বিএনপি বা পতিত আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের সমর্থকদের সাথে সাধারণ মানুষের এক ধরনের গণমুখিতা আছে, যেটি জামায়াতের ক্ষেত্রে কম। এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এই 6 মাসে আপনাদের অগ্রগতি কতদূর? অনেক ধন্যবাদ আজকের এখন প্রকাশ, এবং বিশেষ করে আমার সাথে 2 জন বিজ্ঞ আলোচক তাদেরকেও, এবং যারা দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমরা দীর্ঘ একটা সময় পর, বিশেষ করে 16-17 বছর পর বাংলাদেশে 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা ভালো পরিবেশ পাওয়া গেছে, এটা
নিতান্তই আল্লাহ তাআলার একান্ত দয়া এবং আমাদের ছাত্র জনতার জীবন এবং তাদের হাত পা হারানোর মধ্য দিয়ে এটা পাওয়া গেছে। আমাদের সব কিছুর ঊর্ধ্বে এটাকে মূল্যায়ন করাটা হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় কর্তব্য সকল নাগরিকের, বিশেষ করে রাজনৈতিক দলসমূহের। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এটাকে ধারণ করাই হচ্ছে আমাদের আগামী দিনের নির্বাচনের সবচেয়ে বড় ম্যান্ডেট হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল হিসাবেই কিন্তু বিগত 17 বছরে সকল বিরোধী দলগুলোর উপরই নির্যাতন হয়েছে এবং বলা যায় যে ভয়ানক নির্যাতনই হয়েছে। আন্দোলনকামী সকল জনতার উপরে নির্যাতন হয়েছে। আপনার উপরে নির্যাতন হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে এটা সকল নাগরিকের কাছে এবং বিশ্বের কাছে এটা প্রমাণিত যে অপেক্ষাকৃত জামাতের উপরে নির্যাতনটা বেশি হয়েছে। আমাদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে রিমান্ড, হামলা, মামলা, নির্যাতন করে প্রায় কয়েক হাজার, শুধু একদিনই সাইদি সাহেবের মতো একজন ব্যক্তি রায়ের দিনই আমাদের প্রায় 350 ভাইকে শহীদ করা হয়েছে। এটা বিশ্বের ইতিহাসে বিরল, শুধু বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসে বিরল। তো স্বাভাবিকভাবে তাহলে তো বলতে হবে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল কি না, আমি এটা আগেও বলে এসেছি যে বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের দল না হতো, ইসলামী ছাত্র শিবির যদি জনগণের বা ছাত্র জনতার সংগঠন না হতো, তাহলে আমাদেরকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতন চালিয়েছে আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা তো 2024-এর জুলাই আগস্টের পরে না, আমরা প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের সব সমর্থটুকু নিয়ে, বলা যায় জনগণের সমর্থনে এবং জনগণের ভালোবাসায়, আমি বহুবার বলেছি যে আমাদের অফিসগুলো তারা তালা দিয়ে রেখেছে গোটা বাংলাদেশের, ইভেন আমাদের কেন্দ্র অফিস থেকে শুরু করে ঢাকা সিটি, সাউথ, নর্থ সবগুলো, সেখানে আমাদের ঢাকা সিটির সমস্ত মানুষের দরজাগুলো আমাদের জন্য খোলা ছিল। আমরা যখন যেখানে প্রয়োজন হয়েছে সে বাসায় আমরা গিয়েছি। মিছিল হয়েছে, আমাদেরকে ধাওয়া করেছে পুলিশ, আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের জন্য দোকানপাটের দরজা খুলে দেওয়া হয়েছে, আমাদের জন্য বাসাবাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের গুপ্ত মিছিল হচ্ছে, সেখানে জনতা কিন্তু ধরে পুলিশের হাতে দিচ্ছে। তার মানে সিনারিওটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির জনগণের দল হিসেবেই আমরা বিগত 16 বছরই টিকে ছিলাম, আল্লাহ তাআলার দয়া আর জনগণের ভালোবাসা। এবং তৃণমূলে এখনকার কি পরিস্থিতি? এই জায়গায় এসে সেকেন্ড যেটা আপনি বলেছেন যে এই জায়গায় এসে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটা সুশৃঙ্খল হওয়ার কারণে এবং সাংবিধানিক প্রক্রিয়া আমরা মেনটেন করার কারণে, এবং আপনি নিশ্চয়ই জানবেন যেহেতু আপনি রাজনীতি বিশ্লেষণ করেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার সাংগঠনিক প্রক্রিয়া সংবিধান এবং শুরা বা পরামর্শের ভিত্তিতে যেহেতু পরিচালিত, সেই কারণে আমাদের একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই বিগত 17 বছরেও সরকার বলা যায় যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের এই কাঠামোটা তারা ভেঙে দিতে পারে নাই। যে কোনোভাবে আমরা এটাকে টিকিয়ে রাখতে পেরেছি আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আর হচ্ছে আমাদের নিজস্ব সুশৃঙ্খল একটা অবস্থানের কারণে। আর এখন জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে দেখেছি যে তারা মনে করে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান যে স্পিরিটে হয়েছে, সেই স্পিরিটের সাথে জামাত ইসলামীর একটা মানে মিল এদেশের জনগণ খুঁজে পায়। তারা স্লোগান তুলেছে আমরা একটা সুশাসন চাই, গুড গভর্নেন্স চাই। তো বাংলাদেশ জামাত ইসলামী তো সৎ লোকের শাসন চায়, ভালো মানুষের শাসন চায়, উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা। বাংলাদেশ জামাত ইসলামীও সেটা বলে যে আমরা বিল আদলি ওয়াল ইহসান, আমরাও একটা আইনের শাসন চাই। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের জনগণের সাথে বিগত 17 বছরের যে সখ্যতা বা ভালোবাসা, যে সমর্থন, এটা আরও কয়েক গুণ আমরা মনে করি যেটা বৃদ্ধি পেয়েছে, এবং সেটা নিয়ে সামনে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে। আমি আশা করি যে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং তারা যে উদ্দেশ্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান করেছে সেটা সফল হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে জানবো যে ফেব্রুয়ারিতে আপনাদের দল আত্মপ্রকাশ করবার কথা, এটি কোন পর্যায়ে এখন আছে? এটিকে আরও পেছাতে পারে নাকি ঠিকই আছে? একই সঙ্গে জানতে চাই যে এই দল গঠনের প্রক্রিয়ার সাথে ছাত্র উপদেষ্টা যারা আছে তারা পদত্যাগ করবার কথা, মানে সেটিও কত দূর?
ওকে, ধন্যবাদ এখন টিভিকে, পার্টিকুলারলি আমার সাথে দুজন খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছে, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই। আমি আসলে হ্যাপি টু সি এরকম ভালো মানুষদের সাথে আজকে বসতে পারছি, এবং আমি আমার শুরুতেই আমি স্মরণ করতেছি যে জুলাই আগস্টে যে শহীদ তাদের জন্য। আমার পার্টিকুলার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের আসলে রাজনৈতিক দল তো আমরা না। আপনি বলছেন যে কতটুক দল আসার এটা আছে, কতটুকু গোছাইলাম আমরা আর কি। তো আমরা উইথিন 4 মান্থস নাগরিক কমিটি 8ই সেপ্টেম্বর থেকে আজকে ধরেন এই তো আমরা যে কথা বলতেছি এই পর্যন্ত আমাদের প্রায় অ্যারাউন্ড 300 কমিটি উপজেলা, আমরা থানা উপজেলা লেভেল পর্যন্ত চলে গিয়েছি। ঢাকাতে অলমোস্ট আমাদের যদি বলি 60-র মধ্যে আমাদের 40 আমাদের কমিটি হয়েছে, এবং বাকিগুলো হয়তো উইথিন সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে আমরা পৌঁছাইতে পারবো একটা কমিটি আর কি। বেসিক এটা হচ্ছে আন্দোলনের ভ্যানগার্ড কমিটি, এটা আসলে পলিটিক্যাল পার্টির কমিটি না। আর দ্বিতীয় যেটা বলতেছেন পলিটিক্যাল পার্টিটা কবে নাগাদ আসতেছে আর কি। তো আজকেও আমাদের সেক্রেটারি ক্লিয়ারলি বলেছে যে আমাদের হচ্ছে লাস্ট উইকে আশা করি ইনশাল্লাহ এই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যেরকম আকাঙ্ক্ষা ধারণ করে সেই আকাঙ্ক্ষা ধারণের মতো করে যদি ছাত্র জনতার উপর যেভাবে বিশ্বাস রেখেছিল, আশা করি আমাদের এই তরুণদের জাগরণের নতুন যে দল হবে সেটা আশা করি এই ফেব্রুয়ারি মাসেই হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা আপনি বলতেছিলেন যে আমাদের উপদেষ্টারা আসলে আসবে কিনা, এটা একান্তই ওনাদের ব্যক্তিগত বিষয়, কারণ আমাদের পার্টি তো ওপেন, কেউ আসতে চাইলে ওনাকে পদত্যাগ করে আসতে হবে, না হলে এটাকে আপনার বিতর্কিত করার চেষ্টা করবে। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয়, অনেকে কোয়েশ্চেন করবে নাগরিক কমিটি পার্টিকুলারলি, কিন্তু নাগরিক কমিটির লোক কখনো এতে না, ক্ষমতায় না, বরং বৈষম্য বিরোধী কিছু 3 জন প্রতিনিধি হিসেবে সরকারে অংশগ্রহণ করছে। দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে ছাত্র জনতার সরকার, মানে এটা ছাত্রদের অংশগ্রহণমূলক সরকার বলা যেতে পারে, কারণ ছাত্ররা মাত্র 3 জন, বাকিরা তো সবাই ভেটেড করে দেওয়া হয়েছে, সব দল থেকে মূলত ভেটেড করে এই উপদেষ্টাকে দেওয়া হয়েছে। এইভাবে আবার ট্রেকিং যেন করানো হয় যেটা ছাত্রদেরই সরকার এবং ছাত্ররাই চালায়, বরং ছাত্রদেরকে নিয়ে ছাত্র অংশগ্রহণমূলক সরকার। তো আমাদের ক্লিয়ার পলিসি যে ছাত্ররা যে কেউ উপদেষ্টা যে কেউ আসতে চাইলে পদত্যাগ করে এসে আমাদের পার্টিতে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ। আব্দুস সালাম, আপনার কাছে জানতে চাইবো যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো বেশি নজর দিচ্ছেন বা কত দূর পর্যন্ত বাছাই হয়েছে? ইতোমধ্যেই আমরা কোথাও বিএনপির নামে নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ আমরা শুনছি, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তারা যদি প্রার্থী হন, মানে তাদেরকে আসলে এই প্রক্রিয়ায় বাছাই করবার ক্ষেত্রে আরও সতর্কতা বা আপনারা কিভাবে প্রার্থী বাছাই করবেন? বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল এবং এই দেশের রাজনীতির একটা চরম ক্ষয়িষ্ণু মুহূর্তে বিএনপির জন্ম হয়েছে, যখন স্বাধীনতার পরে রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হচ্ছিল, সেসব আওয়ামী লীগের সেই ব্যর্থ রাজনীতির কারণে। সেই সময় কিন্তু এই দেশের মানুষের কারণে কিন্তু জিয়া রহমানের আবির্ভাব ঘটেছে, যেমনি স্বাধীনতার ঘোষণার আবির্ভাব ঘটেছিল। মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, 25শে মার্চে পালিয়ে গেছে পাকিস্তান, তখন যেমনি জিয়াউর রহমান আবির্ভাব ঘটেছিল, ঠিক তেমনি 75 পর্যন্ত 72, 73, 74 ওই সময় দেশ চলছিল না। এমন একটা অবস্থা ছিল যে সেনাবাহিনীর মধ্যে কাউন্টার কু, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পড়াশোনা নাই, ব্যবসা বাণিজ্য নাই, মিল ফ্যাক্টরিগুলো আগুন জ্বলতেছে, যে সমস্ত মিল ফ্যাক্টরি জাতীয়করণের নামে দলীয়করণ করা হয়েছে সেগুলো নাট বল্টু পর্যন্ত বেঁচে আওয়ামী লীগেরা খেয়ে ফেলতেছে। আমাদের রিলিফ সীমান্তের ওপারে পাওয়া যাচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সেই সময় কিন্তু সেই 75-এর 1 থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের কে রাষ্ট্র ক্ষমতায় আছে কেউ জানে না, এবং জিয়াউর রহমান অ্যারেস্টেড। তখন কিন্তু জিয়াউর রহমানকে মুক্ত করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার পরিচালনার। জিয়াউর রহমান কিন্তু মার্শালও দিয়ে আসেন নাই, কুকুরও আসে নাই। তারপরে অর্থাৎ দেশের বাস্তবতার কারণেই জিয়াউর রহমান আবির্ভাব ঘটেছে, এবং বাস্তবতার কারণেই বিএনপির জন্ম হয়েছে। এবং বিএনপির জন্মের পর থেকে দেশের যতটুকু যে ক্রাইসিস যখনই আসছে, বিএনপি কিন্তু সেই ক্রাইসিস মোকাবেলা করেই সামনে এগিয়ে যাচ্ছে। 24-এর বাংলাদেশে মানুষের প্রত্যাশা প্রার্থীদের কাছে একটু বেশি অন্যান্য যে কোনো। না, স্বাভাবিক, প্রত্যাশা তো বাড়বেই, স্বাভাবিক তো প্রত্যাশা তো বাড়বেই, এবং মানুষ তো প্রত্যাশা করবেই, যেহেতু দীর্ঘ 15 বছর তারা গণতন্ত্র পায় নাই, তাদের মৌলিক অধিকার ছিল না, তাদের রাষ্ট্রের মালিকানা ছিনতাই হয়ে গেছিল, তাই কাজে প্রত্যাশা তো থাকবেই। তো সেটা পূরণ করার জন্য বিএনপি
যেহেতু জনগণের মাঝে ছিল এবং জনগণের মাঝে আছে, এবং সেখান থেকেই যেটা বললো যে তাদের মধ্যে থেকেই বিএনপি এক একটা জায়গায় ক্যান্ডিডেট অনেক, ঠিক আছে, সেখান থেকেই যারা জনগণ যাকে গ্রহণ করতে চাবে এরকম প্রার্থী বিএনপি চুজ করবে, এটাই তো স্বাভাবিক। এবং আরেকটা যেটা বললেন যে এইটার পরে কিছু কিছু জায়গায় বিএনপি, শোনেন, দীর্ঘ 15টা বছর, যেটা আজকে মাসুদ যে কথাটা বললো যে আজকে স্বাভাবিক হয়েছে, অনেক অত্যাচারিত হয়েছে, কষ্ট সব কিছু ছিল, সেম বিএনপি আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে মানে এইভাবে করা হয়েছে, তারপরে গুম হয়েছে, এখনও ইলিয়াস আলী চৌধুরী অনেক কয়েকশো এখন পর্যন্ত গুম আমরা পাই নাই, তাই না? তারপরে বিএনপির বাড়িঘর পর্যন্ত দখল করা হয়েছে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে। নোয়াখালী, ফেনীতে আমাদের মহিলাদেরকে রেপ পর্যন্ত করা হয়েছে, বিজনেস ব্যবসা যেগুলো করতো তাদের ব্যবসা পর্যন্ত লুটপাট করা হয়েছে, চাকরিতে তারা থাকতে পারে নাই, চাকরি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, এবং যারা চাকরির যোগ্য ছিল তারা চাকরিতে পর্যন্ত তারা পায়নি। এইরকম একটা বঞ্চনার মধ্যে ছিল। কিন্তু তারপরেও বলে যারা করছে, আপনি দেখেন যারা করছে, ঠিক 5ই আগস্টের পরে, এর আগে কিন্তু ওবায়দুল কাদের বলছিল এরকম একটা পরিবর্তন হলে কয়েক লক্ষ মারা যাবে, এবং আওয়ামী লীগ যে অত্যাচার করছে এটা ঠিক, আওয়ামী লীগের বাড়িঘর সবই জ্বলা উচিত ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা নির্দেশ দিয়েছে যে কোথাও কোনো কিছু করা যাবে না। আজকে তেমন কিন্তু কোনো ঘটনাই ঘটে নাই। তার 2-4টা জায়গায় যেগুলো হয়েছে আপনার সাথে সাথে দল থেকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো বিএনপি আরেকটা হলো যে স্বাভাবিকভাবেই জনগণ তো চুজ করবে কাকে ভোট দিবে কি দিবে না, তাই না? তা আমরা তো প্রার্থী যে জায়গায় ভালো থাকবে বা জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। তা আমরা তো বিএনপি একটি পপুলার দল, বিএনপি তো আজকে জনগণের সাপোর্ট নিয়েই টিকে আছে। খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করছে, তারেক রহমানের মেরে ফেলার চেষ্টা করছে, আমাদের অনেককে মেরে ফেলছে। আমাদের বিরতির সময়, তারপরেও তো আমরা আছি। আলোচনায় ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে জানবো যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে আপনারা একটু আলাদা শোনা যায়, সেক্ষেত্রে কি আপনাদের কাছে জনপ্রিয়তাটাকে আপনারা বিবেচনায় আনেন, নাকি অন্য কোনো ক্রাইটেরিয়া দিয়ে আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা মনোনিবেশ করেন, বা এবার আপনারা কি করছেন? প্রথম কথা হচ্ছে যে ইলেকশন তো হচ্ছে আসলে মানে পাবলিক পারসেপশন একটা প্রক্রিয়া আর কি, সুতরাং এখানে যে জনগণের পছন্দ অপছন্দটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনো সন্দেহ নেই। আর এই বছরের ইলেকশনটা নানান কারণে ব্যতিক্রমী। সেটা হচ্ছে যে একটা ফ্রি ফেয়ার এবং অংশগ্রহণমূলক একটা ইলেকশন হবে, এটা সবাই আশা করে। দ্বিতীয় ব্যতিক্রমটা হচ্ছে যে অন্য যে কোনো বছরের ইলেকশনের তুলনায় এবছর এমন কিছু ভোটার আছে, সম্মানিত ভোটার যারা বিগত 15 বছর 16 বছর ভোট দিতে পারেনি, তাদের ভোটের চিন্তা দৃষ্টিভঙ্গিটা, যেটাকে আমরা আসলে এই সময় জেনজি জেনারেশন বলে থাকি, তাদের চিন্তাটা কিন্তু একটু ভিন্ন রকম, এটা আন্দোলনে বোঝা গেছে। তো সেই জায়গাটা যে কোনো দলকেই এটা এবার প্রায়োরিটি বেসিসে নিতে হবে। সঙ্গত কারণে বাংলাদেশ জামাত ইসলামীও এটাকে সামনে রাখবে, আমার মনে হয় যে সেটা আমরা সামনে রাখছি। সেই জায়গায় তৃণমূলে আমরা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া, আমাদের 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তাকে অবশ্যই সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার প্র্যাকটিস তার আছে কিনা। আমাদের সংগঠনে হঠাৎ করে কেউ এসে একদম সাধারণ কর্মী বা প্রক্রিয়ায় তাকে আসার কোনো সুযোগ নেই। এখানে একটা প্রক্রিয়া মেনটেন করতে হয় তাকে, যেটা আপনাদের ভাষায় বা আমাদের কারো কারো ভাষায় এটাকে একটা ক্যাডার সিস্টেম বলা হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে যে সে যেন দলকে ব্যবহার করতে না পারে, মানে তার মানসিকতার চেঞ্জ হয়েছে কিনা, দেশপ্রেমের জায়গায় সে পরীক্ষিত কিনা, যেটা আমরা বলি যে সে উত্তীর্ণ কিনা এই জায়গাগুলোতে, স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে। থার্ড থিং হচ্ছে যে আমরা আমাদের এই প্রার্থী বাছাই প্রক্রিয়াটা আমাদের কেন্দ্রীয় একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে পাবলিক পারসেপশনের সাথে তার সাংগঠনিক আমাদের চিন্তা, আমাদের আমিরে জামাত এখন যে জনগণের কাছে যে বিষয়গুলোকে অ্যাপ্রোচ করছেন, প্রেজেন্ট করছেন, যে আমরা সুশাসন চাই, আমরা এদেশের শাসক হব না, আমরা সেবক হব, আমরা এদেশের মানুষের
সেবা করার জন্য তাদের কাছে যাব। এদেশে জনগণকে আর প্রজা বানিয়ে রাখা যাবে না, কোনো ব্যক্তি বা দল বা কোনো একটা পরিবার আর এদেশে তারা মালিক বনে যেতে পারবে না। এই জায়গাগুলোতে সেই প্রার্থী এটা ধারণ করে শুধু না মুখে বললে হবে না, প্র্যাকটিক্যালি সেটা মানুষের কাছে নিজে প্রেজেন্ট করার মতো প্র্যাকটিসিং লোক কিনা সে, এই জায়গাগুলোতেও এবার আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই আলোকেই বাছাই প্রক্রিয়াটা চলছে বলে আমি যতটুকু জানি। এবং সেই জায়গায় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমরা বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে দেশের হয়ে জনগণের হয়ে জনগণের পাশে থেকেছে, জনগণও কিন্তু এটা চাইবে। আপনি এখন খুব ভালো একজন মানুষকে দিলেন, বাট 15 বছরে তার কোনো ভূমিকা ছিল না। হঠাৎ করে যেটাকে বলা হয় যে আমরা রাজনীতির ভাষায় বলে বসন্তের কোকিল, অথবা যেটা বলে যে উড়ে এসে জুড়ে বসা, এই জায়গাগুলোতে আমাদের দরকার হবে না। কেন দরকার হবে না? এই জন্য যে বিগত 15 বছরে আমাদের একদম তৃণমূল থেকে এই জায়গাগুলো ধরে রাখার জন্য একটা বড় সময় আমরা পেয়েছি। এটা একটা বড় ব্যাপার যে সেই জায়গায় যারা পরীক্ষিত, উত্তীর্ণ, জনগণের পাশে থেকে যারা এই দুর্যোগে, দুর্ভোগে, ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে সাহসের সাথে, বলিষ্ঠতার সাথে দেশটাকে ওন করেছে, জনগণের সমস্যাটাকে তারা চিহ্নিত করে সমাধানের জন্য চেষ্টা করেছে, এই জায়গাটা যারা করতে পেরেছে সেটাকে সংগঠন গুরুত্ব দিচ্ছে, ওই জায়গাটাকেই আমরা ধারণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে জানবো যে আমরা দেখছি যে বিএনপির সাথে জামাতের আমরা টকশোতে খুব সহাবস্থান দেখি, তেমন তর্ক বিতর্ক দেখি না, কিন্তু মাঠে কিন্তু আমরা দেখি যে খুব বিপরীতমুখী উচ্চারণ চলছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সাথেও এক ধরনের টানাপোড়েন চলছে। মানে এটি কি আসলে ঐক্যের কোনো অভাব আসলে হচ্ছে কিনা? যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টা বারবার ঐক্যের কথা বলছেন, বা তাদের যে ব্যর্থতা, রাষ্ট্র ঠিকমতো চালাতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব কিছু মিলেও কি আসলে কোনো ধরনের টানাপোড়েন হচ্ছে কিনা? আসলে এটাকে দুইভাবে দেখা যায় ক্রিটিক্যালি যদি দেখি। একটা হচ্ছে এক্সটার্নাল পাওয়াররা যারা পতিত হয়েছে, তারা অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপকে সবসময় ডিসইউনাইট করলে তাদের সুবিধা হয়। সাপোজ যদি এখন আমরা ডিসইউনাইট হই, তাহলে ওনারা গেইন করতে পারবে, আমাদের মধ্যে একটা বেশিংয়ে রেখে দিবে। রাষ্ট্র যে এখন যে একটা রিকনস্ট্রাক্ট মুডে আছে, সে মুডটাকে নষ্ট করে দেবে। রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট এই জন্য বললাম, সিস্টেম থিওরি বলে একটা থিওরি আছে পলিটিক্যাল সায়েন্সে। সেখানে হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট, তারপর ডিমান্ডস, তারপরে এটার উপর ইনপুট আউটপুট হয়ে যায়। এখন দেখেন এখনকার যে এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেটা একটা কাইন্ড অফ ডিস্ট্রাকটিভ মুডে আছে। মানে দেশটাকে সবাই বলবে, স্বীকার করবে যে কোনো প্রতিষ্ঠান এখন রিলায়েবল নাই। আমি এখানে দুইজন আলোচক আছেন, চ্যালেঞ্জ করতে পারবো যেন একটা প্রতিষ্ঠানকে ট্রাস্ট করে। পুলিশ, সিভিল সার্ভিস, ব্যুরোক্রেট। একটুই কথা আগে হচ্ছিল যে আমাদের শিক্ষা সচিবালয়, ডিজি যাকে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে এরা কারা? ইভেন ইসি থেকে শুরু করে, ইসিরা শুধুমাত্র ধরলাম 3 জনকে দিছে, ইসির পরে যারা লাইনে আছেন এরা কারা? পুলিং এজেন্ট থেকে শুরু করে সব অ্যান্টি ফেসিস্ট গ্রুপ না, মানে এরা সবাই ফেসিস্টদেরই দোসর স্টিল বসে আছে। তো তারা চেষ্টা করবে যে এই গ্রুপকে যদি আমরা ডিসইউনাইট করতে পারি, তাহলে আমরা ইজিরা আমাদের জায়গায় থাকতে পারবো, ওনাদেরকে এক ধরনের বুঝবে আমাদেরকে। আর এক্সটার্নালির বাইরে ইন্টারনাল যেটা হয়েছে, ওনাদেরই কিছু সমর্থক আমাদের মধ্যেও থাকতে পারে, যারা এই জিনিসগুলোকে ছোট ছোট বিষয়গুলোকে, আমি দেখেছি যে কয়টা বিষয় আমাদের ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, আমি খুঁজে দেখেছি 3টা সর্বোচ্চ হতে পারে। 1 নম্বর হচ্ছে ইলেকশন ইস্যু নিয়ে, 2 নম্বর সংস্কার ইস্যু নিয়ে। বিএনপি বলবে যে আননেসেসারি সংস্কার হচ্ছে, আর ছাত্ররা বলবে যে না, নেসেসারি সংস্কার হচ্ছে। তার মানে 2 থেকে 3টা বিষয়ের বেশি আমাদের কারোর সাথে কারো ডিসএগ্রিমেন্ট আছে বলে আমি খুঁজে পাইনি। তার মানে 3টা বিষয় খুব বড় বিষয় না। এই জায়গায় আমি অনেক সময় বলে থাকি বিএনপির আমাদের সিনিয়র ভাইদের এবং যারা লিডারশিপ আছেন, যে আপনারাও তো আসলে এই আন্দোলনের অংশগ্রহণকারী, তাহলে আমাদের সবার যদি সরকার হয়ে থাকে, চলুন লেট আস ওয়ার্ক টুগেদার। এই জায়গার কোন কোন জায়গাগুলো ধ্বংস করে গিয়েছে আমাদের, মানে পুলিশ থেকে শুরু করে মনিটরি, অল দিস স্টাফ, তো আমরা এটাকে রিনোভেট করি কিছুটা। সেই রিনোভেটের জায়গায় আপনারাও প্রস্তাবনা দেন, আমরাও প্রস্তাবনা দিই, তাহলে রাষ্ট্রের জায়গাটা সংস্কার হয়। তার মানে হচ্ছে আমাদের ডিসইউনিটি যেটা দেখতেছে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, এবং আমি মনে করবো যে এখানে হয়তো আরও কোনো এজেন্সি যুক্ত থাকতে পারে। এটাকে আরও অন্য একটা ভাষায় যে 3টা স্টেক হোল্ডার বলা হয় পলিটিক্যাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, মানে একটা ফরেন যারা গ্রুপ আছে তাদের একটা থাকে। সেকেন্ড হচ্ছে জিওগ্রাফিক্যাল, আমরা উই নো অল অফ দেম, যে লাস্ট 3টা ইলেকশনে এই রিজনাল পাওয়ারটা ইন্ডিয়াটাকে আমাদের কীভাবে আমাদের ভিতরে ধ্বংস করেছে, এবং আমাদেরকে তো সেগমেন্টেড করতে করতে শেষ করে ফেলেছে। এটা গেলে ইসলামিস্ট হয়ে যাবেন, ওটা গেলে এটা হবেন। এবং লাস্ট ইলেকশনের পরে তাদের যে আপনার যে টাইটেল ছিল ইংলিশে, যেটা দেখলাম যে বাংলাদেশ ইলেকশন থাগ
ফান্ডামেন্টালিস্ট ভার্সেস ডেমোক্রেসি। তার মানে আওয়ামী লীগকে দেখা হচ্ছে ডেমোক্রেসি, আওয়ামী লীগ বাদে সবাইকে বলা হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। কারণ তাদের ছিল এইরকম বয়ান, স্টিল এখন তারা আসে, তাহলে কোন বয়ান শুরু করতেছে? এখন আমাদের ভিতরে 71-কে নিয়ে আসা হচ্ছে, অথবা জুলাই চেতনা 71-কে লাগাই দেওয়া হচ্ছে। ছাত্ররা যেহেতু জুলাই চেতনা বেশি বল, তারা কি আসলে কি 71-কে সাপ্রেস করতেছে? এটা সবগুলো দল কেন আপনার কথা অনুযায়ী মানে এই সংকট সমাধানে আপনাদের একসাথে আরো বসা দরকার কিনা? এক্স্যাক্টলি, এটার ক্ষেত্রে আমার কাছে মানে গভর্নমেন্টের একটা রোল প্লে করা উচিত, যেটা আলোচনা করতেছিলাম যে পলিটিক্যাল পার্টিদের এবং অথবা অংশীজনকে, অ্যান্টিফেসিস অংশীজনের একটা কাইন্ড অফ কাউন্সিল থাকা উচিত, এবং রাষ্ট্রের বেসিক ইস্যুগুলোর ক্ষেত্রে আমরা সবাই একমত থাকবো যে 1 2 3 4 5 এটাতে আমরা একমত থাকবো। আমরা যে দল করি না কেন, এটা সেদিনও বলতেছিলাম, আমাদের ভিতরে ডিফারেন্স থাকবে অপিনিয়নের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে ইউনিটিটা ভাঙবে। আমি আপনার কাছে আসবো আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে আপনারা শেষ পর্যন্ত অগাস্টের কথা বলছেন নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু আপনাদের কথাতেই যেটা বোঝা যাচ্ছে যে এই যে সংস্কার যদি না হয় বা ফ্যাসিবাদের দোসর যে কথাটা আপনারা বারবার বলছেন সব জায়গায় আছে, এটি যদি অপসারিত না হয় তাহলে কি আসলে দ্রুত নির্বাচন করেই কি সব সমস্যার সমাধান হবে, কি মনে করেন? নির্বাচন না দিলে কি সমস্যার সমাধান হবে? সমাধান কোন পথে হবে? কথাটা হলো এইটাই, যত খারাপের মধ্যেও গণতন্ত্র ভালো, খারাপের মধ্যেও নির্বাচন ভালো, তাই না? তাই কাজে বিষয়টা হলো যে 15 বছর ধরে তো আমরা এই ভোটের জন্য অপেক্ষা করতেছি। যদি হাসিনা ভোটটা দিত তাহলে তা আজকে রাষ্ট্রের অবস্থা এরকম হতো না, সে ওইভাবে পালাইতে হতো না। সে তো ভোটটার অধিকারটা আমার কায়দা নিছে, এই কারণেই তো আজকে অবস্থাটা হয়েছে। তাই কাজে ভোট তো অবশ্যই। এখন বিষয়টা আছে যে সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কোনো রাজনৈতিক দলের কিন্তু দ্বিমত নাই, কিন্তু বারবার দেখেন এত ভেরি বিগিনিং ফার্স্ট ডেতে থেকে আমরা রাজনৈতিক দলগুলো থেকে বলে আসা হয়েছে যে একটা রোড ম্যাপ দেন, আপনারা কী চান, কতদিন সময় চান, কি করতে চান, লেট আস ডিসকাস। আপনারা দেখেন বিএনপি, শুধু বিএনপি না, বিএনপির সাথে যারা আন্দোলনকারী দলগুলোর ম্যাক্সিমামের সাথে আলোচনা করেই কিন্তু 31 দফা বিএনপি দিছে, এবং এটা কিন্তু ওই ফ্যাসিবাদ ক্ষমতায় থাকাকালীন, নট দ্যাট যে এই সময়। তা আপনি তো এখন পর্যন্ত সেটা নিয়ে বসলেনও না। অর্থাৎ দেশটা চালাবে কারা? ফাইনালি রাজনীতিকরাই চালাবে। 27 দফা থেকে আপনাদের 31 দফায় আসা এবং হচ্ছে ছাত্রদের যে কিছু চাওয়া পাওয়া, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বা রাষ্ট্রপতির অপসারণ বা অনেকগুলো, সেগুলো কি আপনারা মানে আপনাদের দফায় কি আরও কিছু এগুলো যুক্ত হবে? মানে এই আকাঙ্ক্ষা যেটি ছাত্রদের পক্ষ থেকে বা জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেটা কি আসলে আপনারা যুক্ত করবেন? আমরা বারবার যেটা বলছি যে আপনার এই সরকার প্রতিনিয়ত, যেটা সেও বললো যে প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক দলগুলো প্লাস এই আন্দোলনের যে সমস্ত শক্তি অংশগ্রহণ করছে, অর্থাৎ ছাত্ররা সহ, আলোচনা করে এই সমস্ত বিষয়গুলো সুরাহা করা দরকার, বসা দরকার। কিন্তু সেটা কেন বসেন না? সেখানে বসে আমি এটা দেখাইলাম, লোক দেখাইলাম, ডাকলাম, এটা না। ইউ মিনিট যে আপনি কিভাবে চালাবেন রাষ্ট্রটা এই কিছুদিন, কারণ আপনাকে তো পরিষ্কার আপনাকে ইলেকশন দিতেই হবে এক সময়। আপনি 2 মাস আগে দেন আর 2 মাস পরে দেন, তারপরে আপনার যে কয়টা দিন ক্ষমতায় থাকবেন এই কয়টা দিন আপনাকে ডে টু ডে ওয়ার্কটা করতেই হবে আপনাকে, তাই না? পাশাপাশি যেটা আছে যে সংস্কারের কথা আমরাই তো আগে বলছি, রাজনৈতিক দলগুলি আমরা বলছি। দেখেন সংস্কারের ব্যাপারে অর্থাৎ এই যে 3টা ইস্যু, এই 3টা ইস্যু নিয়ে তো একমত হওয়ার কোনো বিষয় না, কেউ তো দ্বিমত করে না এটাতে। কিন্তু এটা আলোচনা না করে আপনি পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, একটু আগে যেটা আমি প্রথমে যেটা বললাম, পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে এই দুর্বলতার কারণে। আপনি কি বলছেন যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে তারা মাথাচাড়া দিতে পারবে না? মাথাচাড়া যাতে না দেয় সেটার জন্যই তো রায়। জনগণ যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিক এটার স্পিড আর ওইটা এক তো হবে না। আর যখনই আপনি নির্বাচনের প্রসেসে যাবেন তখন স্বাভাবিকভাবে, যেমন এখন বলতেছে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, সে দাবি করতেছে স্টিল, হাউ কাম? আজকে একটা তো সরকার আছে এবং এই সরকারকে আমরা আনছি, আমরা সবাই চাই, আমরা সাপোর্ট করতেছি, দেশ ও জাতি করতেছে, তারপরে এটা একটা ষড়যন্ত্র। নির্বাচনের আগেও যদি মাঠ বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যন্ত যদি একক নিয়ন্ত্রণ যদি আসে বিভিন্ন দলের পক্ষ থেকে, তাতেও কি সংকট কিছুটা কমবে বলে আপনার মনে হয়? মানে শোনেন, সংকট তো নির্বাচন আসতেই হবে। শোনেন, নির্বাচন ছাড়া তো বিকল্প নাই, নির্বাচন তো আসতেই হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে? আপনি বলেন সরকার কিভাবে আসবে? নির্বাচন তো হবেই, নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই। আর আরেকটা হলো যে জনগণের প্রতি আপনার আস্থা থাকতে হবে। আওয়ামী লীগ নির্বাচন সেই সময় নির্বাচন পদ্ধতিই নষ্ট করে দিল। কী কারণে?
হাসিনা নিজে ডাইরেক্ট বলছে আমি কেন ওই নির্বাচন দিব যে নির্বাচন তারেক আইসা দেশ চালাবে, পরিষ্কার বলছে তো এটা। এর জন্য অর্থাৎ আপনার পিপুলসের উপরে তো আপনার আস্থা নষ্ট হইলে হবে না। বাংলাদেশের পাবলিক কখনো ভুল করেনি। এই যে আমি যেটা বলি, ৭৫-এর পরে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার কথা না, কিন্তু আমাদের ভুলের কারণেই বা যে ষড়যন্ত্রের কারণেই আমার বলতেছে এইটাই যে এই দেশটা, কারণ আমরা তো পার্শ্ববর্তী যে আধিপত্যবাদের শক্তি, তারা তো সবসময় আমার এই দেশটাকে বাজার বানাইতেই চায়, তাই না? আমার দেশটাকে তো, আমার রাইটটাকে তো আওয়ামী লীগ বিক্রি করে দিছিল। এই দেশের মালিক যে জনগণ, এই মালিকানাটা তো অন্য জায়গায় বিক্রি করে দিছিল। তো এই মালিকানাটা তো আমার জনগণের, জনগণকে ফিরিয়ে দেন আপনি। জনগণের উপরে আস্থা নাই কেন আপনার? আপনার কাছে আসবো, আমরা আরও একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে জানবো যে ইসলামী দলগুলোকে ঘিরে আমরা বিএনপি জামাত দুপক্ষকে একটু টানাটানির মধ্যে দেখছি আর কি, যে যোগাযোগ করা, কথা বলা, মানে এবারের জোটটা বাংলাদেশ জামায়াত ইসলামীর আসলে কেমন হতে পারে, নাকি আসলে জোট হবে না? আপনাদের পরিকল্পনা কী রকম নির্বাচনকে ঘিরে? ভালো কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আসলে জনগণের জোট হবে আর কি। দলীয় জোট তো অনেকদিন চলেছে, তো জনগণের জোট হবে আমি এই অর্থে বলেছি যে আসলে এখন নির্বাচনের প্রক্রিয়াটা মানুষ কিভাবে চাচ্ছে। আমি তিনটা কথা বলি। দেখেন, সিরিয়াতে 4 বছরের জন্য তারা সময় নিচ্ছে কেন? মানে তাদের যে ধ্বংসযজ্ঞটা, তার সাথে তুলনা করলে বাংলাদেশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তারা তাদের ওখানে বাশার আল আসাদের দলকে নিষিদ্ধ করেছে। এ সমস্ত কিছু আমি বলছি নির্বাচনের জন্য এগুলো কিন্তু খুব প্রয়োজন। আমরা বহুবার বলেছি আমাদের অবৈধ অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? আমাদের এই শত শত হাজার ভাইদের যে শহীদ, সেই সমস্ত হত্যাকারী পুলিশ কতিপয় এবং প্রশাসনের এবং দুর্বৃত্ত যারা, তাদের তো আমরা যে পার্সেন্টেজ দেখেছি, মানে 13% গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি? তার মানে এখনও 87% এরা বাইরে আছে। তো এদেরকে রেখে ইলেকশন করাটা আমাদের জন্য এখনই কতটা অনিবার্য। আবার ইলেকশনে না গেলে দেশের যে 136টা আন্দোলন কিন্তু এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে। এটা ছোট ব্যাপার না, এটাও একটা সিগনিফিকেন্ট ইস্যু, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের। রাজনীতিবিদরা ওটা মাথায় রাখে, সাধারণ মানুষ কিন্তু মাথায় রাখছে। এবং এটা তো ঠিক যে 5ই আগস্টের পরে 6, 7, 8 তারিখে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পর দিন দিন যদি হিসাব করা যায়, তাহলে এটা তো বুঝতে কোনো কষ্ট, এটার জন্য গবেষণা দরকার নাই যে জনপ্রিয়তা নিশ্চয়ই উপরের দিকে উঠছে না, হ্রাসের দিকে যাচ্ছে। তো হ্রাসের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া কত বছর আমরা ধরে রাখতে পারবো, বা ইন্টারিম গভর্নমেন্ট তারা কতদিন এটা ধরে রাখতে পারবে? তাহলে সেই প্রক্রিয়াটা কি? আমি মনে করি সেই প্রক্রিয়াটার জায়গায় জোটগত আন্দোলন হবে, মানে জোটগত নির্বাচন হবে, নাকি জামাত ইসলামী জনগণের সাথে জোট করে ইলেকশন করবে, এই ইস্যুটা আসলে এখন যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সিনারিওটাকে অ্যানালাইসিস করে এটাকে যথাযথ জায়গায় ঐক্যের ভিত্তিতে যে স্পিরিটে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে সেটাকে ধরে রাখাটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ ইলেকশনে যদি আমি এখনও মনে করি যে আগস্টে 5 তারিখে একটা ইলেকশনের কথা শুনেছি আমি, এটা জনগণ খুব ভালোভাবে নিয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। এই জন্য বলেছি জনগণের মধ্যে কিন্তু এক ধরনের ভীতিও কাজ করতেছে যে যেই 16 বছর আমরা ইলেকশন করতে পারলাম না, যেই মেকানিজমের কারণে, সেই মেকানিজমের একজন মহিলা সরে গেছে, বাট তার রেখে যাওয়া সমস্ত জগদ্দল পাথরগুলো তো আমাদের উপরে এখনও চেপে বসে আছে। তাদের কতজন পালিয়েছে, কতজন গ্রেপ্তার করা গেছে। আমি সেই জায়গায় মনে করি যে আমাদের জোটগত ইলেকশন অথবা জামাত ইসলামী, বিএনপি অথবা অন্য ছাত্র সংগঠন যারা এখন করবে, যে নতুন দল আসবে, যেগুলো আছে, সেই জায়গার চেয়ে জনগণের পারসেপশনটা আমাদের ধারণ করতে হবে যে তারা ইলেকশন চায়, নাকি এই যে সরকার যাওয়ার পরে আবার নতুন একটা কোনো জায়গায় দখলদারিত্ব চলতেছে, কোনো জায়গায় চাঁদাবাজি চলতেছে,
কোনো কোনো জায়গায় মানুষের উপরে আবার নির্যাতন শুরু হয়েছে, সেই জায়গায় যে কথাটা ফিল্ড লেভেলে এসছে সেটা যদি বিএনপির হয় বিএনপি কথা বলবে, সেটা যদি জামাতের হয় জামাতের কথা বলা উচিত। আমি তো মনে করি বিএনপিরও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা উচিত শক্তভাবে। তারা বলছে, তারা তো তাদের বহিষ্কার করতেছে। আমার তো মনে হয় এই জায়গায় ভিন্ন মত নাই। আমি মনে করি যে আমাদের জোটগত নির্বাচন হবে না এককভাবে হবে, এই জায়গাটা ঠিক করার জন্য আমাদের হাতে আরও সময় আছে। সেটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। ইসলামী দলগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক আদর্শিক কারণই আছে। আবার যেহেতু আমরা মনে করি যে আমরা সুশাসন চাই, ইসলামের ভিত্তিতে সৎলোকের মাধ্যমে দেশ চালাতে চাই, সেই কারণে তাদের মধ্যে আলোচনাটা আগে থেকেও ছিল। এটা এখন এই পরিস্থিতি বিবেচনায় এটা আরও মজবুত হয়েছে। ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে এই যে জামাতের যে বক্তব্য জোটের ক্ষেত্রে বা অন্তর্বর্তী সরকারের সাথে অনেকটা মিলে যায়, আবার দেখা যায় যে জাতীয় নাগরিক কমিটি যে কথা বলছে তার মধ্যেও একটা সুর আছে, এমন কথাও বাজারে আছে যে আপনাদের ভেতরে ভেতরে একটা জোট হতেও পারে। মানে এই কথাগুলোর আসলে উত্তর কি, বা কিংস পার্টির কথাও আসলে বলা হচ্ছে সরকারের কাছে একটা সাপোর্ট নিয়ে আপনারা একটি দল গঠন করবেন, এগুলোর ব্যাখ্যা খুব সংক্ষেপে জানতে চাই। শেষ করি লাস্ট ওয়ার্ডে দিয়ে। এটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি। এটা আমরা ইউজুয়ালি অনেকে বলতেছি ইলেকশন তো ডেফিনেটলি হবে, কিন্তু এই আন্দোলনটা ইলেকশনের জন্য হয় নাই। ডেফিনেটলি উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ নিউ প্যারাডাইম শিফটিং। ফেসিস্টকে পতন ঘটানো হয়েছে, যেটা আসাদ বললো 4 বছর, আমাদের এখানে তো এখন আমরা এই বলি নাই যে আমরা আসার পরে ইলেকশন দেবো। রাষ্ট্রের যে মিনিমাম সংস্কার সেটা তো করতে হবে। স্টেট হিসেবে থাকার জন্য কিছু ইনস্টিটিউশন লাগে, সেটা লাগবে। 2 নম্বর যেটা বলতেছেন যে এই কথাগুলো বলতে গিয়ে বা জুলাই স্পিরিট যে আকাঙ্ক্ষা ধারণ, এটা বলতে অনেকেই বলতে পারে। এটার সাথে এরকম না যে জামাতের সাথে মিলতেছে, বিএনপির অনেকের সাথে তো মিলে যাচ্ছে, এটা এরকম না। আমরা বলবো যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে সবার সাথে আমাদের মিল আছে, বিষয়টা এরকম। বরং যারা বাংলাদেশপন্থীর বাইরে রাজনীতি করে না বা করে না, তারাই মূলত উস্কানি দিবে যে এটা জামাতের ব্লক কিনা। আপনার কাছে আসবো আব্দুস সালাম, আপনার কাছে শেষ করব যে জামাতের সাথে যদি আমরা বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তী সরকার যাই বলি না কেন, তুলনামূলকভাবে একটু কম গ্যাপ দেখতে পাই। বিএনপির সাথেই সংকটটা মানে দৃশ্যত দেখা যায় যে হয়তো বৈষম্য বিরোধীর বাড়ছে বা জামাতের কোনো কোনো ক্ষেত্রে মতানৈক্য হচ্ছে। আপনাদেরই আসলে অপেক্ষাকৃত মূল দায়িত্ব কিনা যে এই ঐক্যবদ্ধতার ক্ষেত্রে বা সরকারকে কোনো কিছুতে বাধ্য করা, যে সরকার কিভাবে করলে, কতটুকু সংস্কার করলে একটি সুন্দর নির্বাচন হয় বা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদ ফিরে আসার জায়গাগুলো বন্ধ হয়, এখানে বিএনপির ভূমিকা আসলে আরও স্ট্রং হওয়া উচিত কিনা? একটা জিনিস আমি পরিষ্কার বুঝি, রাজনীতিটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে চাই। সংকটটা বিএনপির না, যেটা আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল জোর করে তখনও বলছি যে এটা বিএনপির সংকট। অনেক মনে হয় বিএনপি কেন করতে, আর সংকটটা রাষ্ট্রের, এবং রাষ্ট্রটাকে সংকটে ফেলে গেছে হাসিনা। এই সংকট থেকে উত্তরণের জন্য ইন্টেরিয়াম আমরা একটা গভর্নমেন্টকে বসাইছি, তাই না? তাদের দায়িত্ব হলো যে এই সংকটটাকে কাটায় আমরা কীভাবে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি, সেটার জন্য এই সরকারের দায়িত্ব, সে ভূমিকা নেবে। এবং সেখানে অবশ্যই বিএনপির মনে করেন দায়িত্ব না থাকা সত্ত্বেও কিন্তু অনেক জাতীয় দায়িত্ব বিএনপি পালন করতেছে। 5ই আগস্টের পরে পুলিশ পালায় যাওয়ার পরে ওই থানা বিএনপিকে পাহারা দিতে হয়েছে। পুলিশ যখন রিপোর্ট করছে থানায় সাহস পায় না, আমরা কিন্তু তাদেরকে সেখানেও নিয়ে গেছি। এর বাইরে অনেক দুর্গাপূজা সহ আরও অনেক কিছু, ইভেন এখনও। কাজেই যেটা বলবো, ও যে কথাটা লাস্ট বলছে, আমি ওটা বলবো যে বাংলাদেশটা আজকে পরিষ্কারভাবে আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের 2টা শক্তি। একটা ও বলছে বাংলাদেশ, আমি বলবো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একটা, যারা বাংলাদেশের জন্য রাজনীতি করে, আর একটা হলো যে আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করে। এখানে 2টা শক্তি, মাঝামাঝি কোনো কিছু নাই। তাই কাজে আমাদেরকে কোনোভাবে মনে রাখতে হবে যে আধিপত্যবাদী শক্তি কিন্তু এই দেশটার এতদিন আমার ফোকলা করে থুয়ে গেছে এবং এখনও ষড়যন্ত্র করতেছে আবার কিভাবে তারা ফিরে আসবে, বাংলাদেশটাকে বাজার হিসাবে তারা ব্যবহার করবে, আমার সম্পদ লুট করে নিয়ে যাবে, তাই না? আমার দেশ আমি চালাইতে পারবো না, তাদের ডিকটেশনে চলবে। তাই কাজে এখানে পরিষ্কার এই 2টা শক্তি। এখন যদি আমরা আমাদের এই আমাদের জাতীয়তাবাদী শক্তি বা বাংলাদেশের পক্ষে যে ও যেটা বলছে, এটার মধ্যে যদি আমরা বিভক্তি আনি তাহলে নিজের পায়ে কুড়াল মারা হবে। এখন এইখানে প্রশ্ন হলো যে কে আমি কতটুকু ক্ষমতা পাবো, এটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হলো যে আধিপত্যবাদের হাত থেকে আমার বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং বারবার স্বাধীনতার পর থেকে বারবার তারা ছোবল মারছে, আমরা এটা পারি নাই বলে, যেটা আমি বললাম, বারবার ছোবল মারছে। তাই কাজেই এইবারও যদি আমরা এটা ঘায়েল হই শুধুমাত্র নিজেদের মধ্যে এই ঝগড়া ফ্যাসাদ করে, তাহলে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না, এটা পরিষ্কার আমি মনে করি। কারণ আজকে আমি 71 সালে যে স্লোগান দিছি, এইবার ওরাও একই স্লোগানই কিন্তু দিছে।
একই স্লোগান। তাই কাজে এইটা পক্ষে বুঝতে হবে যে স্বাধীনতা এতগুলো বছর পরে আমি গণতন্ত্রটাকে আনতে পারলাম না। কেন পারলাম না? কারণ ওই যে বললাম, আধিপত্যবাদ ওরা চায় না যে আমার দেশটা আমি চালাই, আমার দেশটা আমার স্টেবল হোক। আবার তো তারা চায়, এই কারণেই সেটা থেকে প্রোটেক্ট করতে হলে আমার এখন ইউনিটিটা সবচেয়ে বড় দরকার, এটাকে আমাকে রক্ষা করতে হবে। যে কারণে কিন্তু বিএনপি বলছে যে আমি যদি মেজরিটিও পাই তবুও এই দেশ চালানোর জন্য আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই, এবং ইট শুড বি স্পিড। এটা সবাই স্পিড থাকতে হবে, কে কতটুকু পাইলাম বা এই পাওয়ার চেয়ে বড় কথা দেশটাকে আগে রক্ষা করি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আলোচনায় যত ঐক্যের সুর আমরা দেখছি সেটি সত্যিকার অর্থে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে বা বাস্তবায়ন হয় এবং এর ভিত্তিতেই যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচন পরবর্তী ঐক্য যদি ঠিক থাকে, তাহলে আশা করা যায় যে বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, এই রক্তের ঋণ আসলে বাংলাদেশ শোধ করতে পারবে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।